নমস্কার। এখন স্টোরি টাইমে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক যদুনাথ ভট্টাচার্য, যিনি যদুভট্ট নামে পরিচিত, তাঁরই লেখা একটি রহস্যজনক গল্প নীলমণি দারোগা। এই তদন্ত কাহিনীর প্রেক্ষাপট ব্রিটিশ ভারতের সময়কালের, সেই জন্য গল্পটি যদুভট্ট লিখেছিলেন সম্পূর্ণ সাধু ভাষায়। আমরা চিত্রনাট্যের প্রয়োজনে গল্পটিকে চলিত ভাষায় রূপান্তর করেছি। তো একবার শুনে নেওয়া যাক আজকের গল্প, যদু ভট্টের লেখা তদন্ত কাহিনী নীলমণি দারোগা। আমরা যে সময়ের কথা বলছি তখন খুলনা যশোহর জেলার অন্তর্গত একটি থানা মাত্র। তখন খুলনায় স্থল পুলিশ ও জল পুলিশের বড় আড্ডা ও কালেক্টরের অফিস ছিল। সেখানে অনেক চোর ডাকাত ধরা পড়ত। খুলনা থেকে 2-3 দিনের পথে নিয়মিত চুরি ডাকাতি হতো। এখন যেমন পুলিশ বিভাগে পদবিভাগ করা হয়, তখনও তেমনই বুদ্ধি আর চুরি ডাকাতি আশকরা করবার ক্ষমতা অনুসারে, মানে চুরি ডাকাতির সমাধান করতে সক্ষম লোককেই নিযুক্ত করা হতো। পুলিশের বড় কর্তা ক্যাপ্টেন হগ স্টিমার নিয়ে বাদার অনেক স্থানে জল পুলিশের অনেক আড্ডা পরিদর্শন করে এসেছেন। তিনি খুলনার নিকটে নদীগর্ভে একটি সন্দেহজনক মৃতদেহ পেয়েছেন। মৃতদেহটির গলা প্রায় 12 আনায় কাটা ছিল। তার মাজায়, মানে কোমরের কাছে, একটা দড়ি দিয়ে একটা মাটির কলসি বাঁধা ছিল। কলসিটা জলে সম্পূর্ণ ডোবেনি। মটিমট চালানোর ঢেউতে ক্যাপ্টেন হগ মৃতদেহের মাথাটা দেখতে পান। তিনি মৃতদেহটাকে তুলে আনেন। মৃতদেহ থেকে তিনি পেয়েছেন একটি মাটির কলসি, একগাছি দড়ি, একটি পরিদেহ বস্ত্র, একখানি গামছা আর একগাছি লম্বা পইতে। পুলিশের বড় কর্তা ক্যাপ্টেন হগ খুলনায় এসেছেন। দলে দলে লোক এসে খোঁজ করছে কাজের জন্য। কেউ কনস্টেবল, কেউ রাইটার কনস্টেবল, কেউ ছেড় কনস্টেবল, আবার কেউ দারোগাগিরি কাজের জন্য উমেদারি করছে। আমাদের নীলমণিও আজ এসেছে দারোগাগিরির চাকুরি প্রার্থী হিসেবে। দপ্তরে হক সাহেব বসে আছেন। নীলমণি তার সামনে গিয়ে বলল, নমস্কার স্যার, আমি নীলমণি নীলমণি ব্যানার্জি। আমি দারোগাগিরি কার্যের প্রার্থী। তুমি কি লেখাপড়া জানো? হ্যাঁ স্যার, আমি বাংলা, উর্দু, পার্সি আর অল্প অল্প ইংরাজিও জানি। তুমি খুন আশকারা মেনসা খুনের কিনারা করিতে জানো? আগে তা পারি। মনে করো আমি জলে একটি লাশ পাইয়াছি। লাশের সঙ্গে আর পাইয়াছি একটি কলসি, একটি কাপড়, গামছা ও পৈঠা। এতে তুমি খুনের আশকারা করিতে পারে? স্যার, মৃত ব্যক্তির মাপ আর ছবি রাখেননি? হ্যাঁ, তাও পাবে। তবে তো খুন আশকারা করা, মানে ওই তদন্ত করা অত্যন্ত সহজ হবে। সবই তো আছে স্যার। ক্যাপ্টেন হগ দরজা বন্ধ করে দিলেন। তারপর নীলমণিকে তাঁবুর মধ্যে নিয়ে গিয়ে পরামর্শ করতে বসলেন। হক সাহেব বললেন, তুমি এই খুনের তদন্ত করিতে কি কি চাও? নীলমণি বিনীতভাবে উত্তর দিলেন, স্যার, এই খুনে তদন্ত করতে আমার চাই ওখানকার নকশা, মাপ, ওই কলসি, পৈতা, কাপড় আর গামছাটা। 4 জন কনস্টেবল লাগবে স্যার। তার মধ্যে 3 জনকে কিন্তু অবশ্যই গান আর খোল করতালে বিশেষ অভিজ্ঞ হওয়া আবশ্যক। আর লাগবে একটা নৌকা আর কিছু টাকা। আপনি সব থানার দারোগাদের একটা পরোয়ানা দিয়ে এই মর্মে জানিয়ে দিন যে আমার যখন যত কনস্টেবল, দারোগা আর চৌকিদারের প্রয়োজন হবে তখনই যেন তারা সেটার সব ব্যবস্থা করে দেয়। এটা কিন্তু খুবই জরুরি স্যার। কাল 11টার সময় তুমি এইসব পাবে।
এইসব পেলে তুমি খুনের আশকারা করিতে পারিবে? আগে নিশ্চয়ই পারবো। পরদিন বেলা 11টার সময় নীলমণি ক্যাপ্টেন হগের সঙ্গে দেখা করলেন। 4 জন গায়ক, কনস্টেবল, একখানা 2 মাল্লা নৌকা, 25 টাকা আর মৃত ব্যক্তির সঙ্গে যেসব জিনিস ছিল সেইগুলো ও মৃত ব্যক্তির একখানি ছবি ও মাপ হক সাহেব বন্দোবস্ত করে দিলেন। নৌকায় আরও 3টি দাঁড় বসালেন, একটি খোল, 2 জোড়া করতাল, 5টি বাউল বৈরাগীর পোশাক আর কৃত্রিম দাড়িগোঁফ প্রস্তুত করলেন। মাঝিদের বুঝিয়ে দিলেন যে তারা বাউল বৈরাগী, তারা পূর্ব দেশে ভিক্ষা করবার জন্য যাবেন। সেদিনকার মতো আয়োজনেই কেটে গেল। পরদিন প্রাতঃকালে নীলমণি পূর্ব উত্তর দিকে নৌকা চালিয়ে দিলেন। নীলমণি জগদানন্দ গোস্বামী নাম ধারণ করল, আর অন্য 4 জন লোকের নাম হলো যথাক্রমে অতুলানন্দ বাবাজি, প্রেমানন্দ বাবাজি, পুলকানন্দ বাবাজি ও নিত্যানন্দ বাবাজি। সকলেই গৌরিক কৌপিন ধারণ করল এবং গৌরিক আলখাল্লায় পুরো শরীর আচ্ছাদিত করল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বৈরাগী বাবাজিরা স্থানে স্থানে খুব গান করছেন আর বেশ ভালো চাল ডাল উপার্জন করছেন। বাবাজিদের ভিক্ষার পাত্র একটি কলসি। জগদানন্দ প্রভু সকালে স্নান করে এসে রান্নার জোগাড়ে ব্যস্ত হয়ে পড়ল। প্রভু দিনে 3 বার স্নান করেন। প্রচার আছে যে প্রভু নানা প্রকার আদি মহৌষধি ঔষধ এবং কবচ সম্বন্ধে জানেন। আজ গোপাল পালের বাড়িতে তারা অতিথি। গোপালের মা রান্নার আয়োজন করছেন। গোপালের কোনো সন্তান সন্ততি হয়নি। স্ত্রী মহলে খবর ছড়িয়েছে যে গোপালের স্ত্রী বন্ধা, কিন্তু গোপাল এতে দমে যায়নি। তার মতে ঔষধ, কবচ ইত্যাদির সাহায্যে তারা সন্তান লাভ করতে পারে। জগদানন্দ রান্না করছেন আর গোপালের মা হাতে হাতে তাকে সাহায্য করে দিচ্ছেন। এই সময় গোপালের মা জগদানন্দের উদ্দেশ্যে বললেন, শুনলাম আপনি অনেক ওষুধ ও কবচ জানেন, আপনার তো অনেক গুণ। আমার গোপালের ছেলে পিলে হয় না, কোনো একটা ভালো ওষুধ দিন। জয় রাধে। তো গোপালের মা, কাল রাতে তোমার বাড়ি থেকে কে কলসি নিয়েছিল? হরে কৃষ্ণ। গোপালের মা অনেকক্ষণ ভেবে তারপর বললেন, গত মঙ্গলবার দিন, তা প্রায় রাত 2টোর সময় রায়বাবুদের বাড়ির বিধু চোপদার একটি কলসি নিয়েছিল। তবেই হয়েছে। হরে কৃষ্ণ। দুধ নেই, তা ছেলে খাবে কি? উড়ো বানে আগে তোমার গোপালের স্ত্রীর দুধ নষ্ট করেছিল। সেদিন রাত্রে কলসি নিয়ে একেবারে আসল বানে সর্বনাশ করেছে। যা হোক, কলসি আমার হাতে পড়েছে। হরে কৃষ্ণ। আমি দোষ দৃষ্টির কলসি শোধন করে নিয়ে ভিক্ষা করি। দোষটা আমি আগেই কেটে দিয়েছি, বুঝলে কি না? হরে কৃষ্ণ। আমি জল পড়াও এর সাথে প্রস্তুত করে দিচ্ছি। আজ থেকে 1 বছরের মধ্যে তোমার গোপালের সুসন্তান হবে, দেখে নিও। হরে কৃষ্ণ। সেই রাত্রিটা কুম্ভকার বাড়িতেই তারা থেকে গেল। গোপালের মা জল পড়া আর কবচ পেয়ে খুবই খুশি হলেন। শ্রোতারা আবার প্রভুদের আহারের পর সঙ্গীত আরম্ভ করতে বললেন। নাম কীর্তনের মাধ্যমেই রাতটা এভাবেই কেটে গেল। পরদিন সকালে বৈষ্ণব প্রভুরা কুম্ভকার বাড়ি ছেড়ে পথ ধরে এগিয়ে চললেন। তারা যে সে বাড়িতে গান করেন না, প্রকৃত হরিভক্তের বাড়িতেই গান করেন। কিছু দূর যেতেই অতুলানন্দ প্রভু বললেন, প্রভু, এটা মথুরানাথ রঞ্জকের বাড়ি।
কি করা যাবে? মথুরেরা খুব হরিভক্ত, বুঝলে কি না? এ বাড়িতে হরিনাম করতে হবে। অতুলানন্দ প্রভু ওনার ভিক্ষার কলসির গলায় একখানি কাপড়ে একটি চিহ্ন দেখিয়ে বললেন, বলো দেখি মথুরের মা, এই কাপড়ের দাগটি কার? এই কি তোমার মথুরের দেওয়া? এ দাগ তো মথুরের দেওয়া। এ দাগ মথুর দেয়, আমি দেই, ও আমার এক ছোট মেয়ে দেয়। এই দাগ রায়বাবুদের বাড়ির গোমস্তা রমাকান্ত চক্রবর্তীর কাপড়ে দেওয়া হয়। কিন্তু সেই ঠাকুর আজ 7-8 দিন নিরুদ্দেশ, সেই সঙ্গে রামটহল পাড়ে কেউ পাওয়া যাচ্ছে না। চুপ করো মা, বাজে কথায় কাজ নেই। হরে কৃষ্ণ। কোনো দুষ্ট লোক তোমার মেয়ের ছেলে কিংবা ছেলের চিহ্ন মাত্র নষ্ট করেছিল, বুঝলে কি না? হরে কৃষ্ণ। এখন জল পড়া আর এই কবচটা নাও, আমাদের আর দেরি করলে হবে না, এখনই উঠবো। কই অতুলানন্দ, চলো। চলুন প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈত্র মাস, বেলা প্রায় 1টা। সূর্যের প্রখর তাপে প্রকৃতি তটস্থ হয়ে আছে। বরিশাল জেলার পশ্চিমে এক থানার দারোগাবাবু এজলাসে বসে আছেন। থানা লোকে লোকারণ্য। এমন সময় আর এক নতুন দারোগা থানাতে প্রবেশ করলেন। নতুন দারোগার সঙ্গে মাত্র 4 জন কনস্টেবল। নতুন দারোগা অন্যান্য লোকেদের ঘর থেকে বের করে দিলেন। তিনি থানার দারোগাকে এক পরোয়ানা দেখিয়ে বললেন, দেখুন দারোগাবাবু, আমার এক্ষুনি একটা দ্রুতগামী নৌকা, বেলা 1টার মধ্যে 100 চৌকিদার, 10-12 জন কনস্টেবল, 3 জন সাব ইন্সপেক্টর আর হেড কনস্টেবল চাই। তাড়াতাড়ি ব্যবস্থা করুন, সময় নেই। থানার দারোগাবাবু সম্ভ্রমের সাথে তাকে বললেন, আমি সব জোগাড় করছি, বেলা 1টার মধ্যে সব পাবেন। নমস্কার। আজ এখন স্টোরি টাইমে আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক যদু ভট্টের লেখা তদন্ত কাহিনী নীলমণি দারোগা। গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠাভিনয় করেছেন শান্তনু দে, সুমিত ঘোষ, মৌসুমী ঘটক, রাজা সর্দার ও জয়দীপ গাঙ্গুলি। গল্পের নাট্যরূপ মোহর। পোস্টার ও আবহ জয়পুর ক্রিয়েশন। প্রযোজনায় টিম এখন স্টোরি টাইম। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় আমি জয়দীপ গঙ্গোপাধ্যায়। তো শুনতে থাকুন আজকের গল্প যদু ভট্টের লেখা তদন্ত কাহিনী নীলমণি দারোগা। আধ ঘন্টার মধ্যেই সমস্ত ব্যবস্থা হয়ে গেল। একটা 2 মালদার নৌকায় 6টি দাঁড় বসানো হলো। সেই নৌকায় উঠে নবাগত দারোগাবাবু তার সঙ্গের এক কনস্টেবলের কাছে এই মর্মে একখানি পত্র লিখলেন। মহামহিম মহিমার্ণব শ্রীল শ্রীযুক্ত ক্যাপ্টেন হক সাহেব বাহাদুর প্রবল প্রতাপেশু, সেলাম বহুত বহুত। আরও বিশেষ, আমি হুজুরের সকাশ হইতে বিদায় লইয়া 2 দিন পথে পথে ছিলাম। 3য় দিন রাত্রিতে ঘটনার কত অংশ জ্ঞাত হই। 4র্থ দিন সকালে আরও কিছু অগ্রবর্তী হই। 5ম দিন রাত্রিতে সমস্ত অবগত হইয়াছি। ঘটনা বড় রহস্যজনক। ঘটনায় বড় ঘরে কলঙ্ক। বড় ঘরের বহু লোকের জীবন লইয়া টানাটানি। আমার হুজুরের কাছে নিবেদন আছে, আমার প্রথম আশকারার মোকদ্দমায় কাহাকেও ফাঁসি দিতে পারিবেন না।
আমি সমস্ত বিষয়েরই আশকারা করিয়াছি। সন্ধ্যার মধ্যে আসামিগণকে গ্রেপ্তার করিব ও আর এক খুন আশকারা করিব। হুজুর কল্ল যত সকালে আসিতে পারেন ততই ভালো হয়। আপনি আসিয়া দুই কুল বজায় রাখিতে আজ্ঞা হয়। ইতি অরোজকারী শ্রী নীলমণি বন্দ্যোপাধ্যায়, সন 1213 সাল, তারিখ 18 চৈত্র। বেলা 3টের সময় গ্রামের রায়বাড়িতে 150 চৌকিদার, 12 জন কনস্টেবল, 3 জন হেড কনস্টেবল আর 2 জন সাব ইন্সপেক্টর উপস্থিত হলেন। চৌকিদারেরা পদব্রজে আর পুলিশের লোকজন ঘোড়ায় চড়ে অগ্রসর হলো। সূর্যের আলোয় ঢাল, অসি প্রভৃতি ঝকঝক করছে, আর গুলিহীন বন্দুকের দুড়ুম দুড়ুম শব্দ শোনা যাচ্ছে। চারিদিকে চৌকিদারি লাঠির ঠন ঠন শব্দ। 17 জন পুলিশ কর্মচারী কালীকিশোর রায় আর তার পাইক পেয়াদাদের বন্দি করলেন। 20,000 টাকা ঘুষের প্রস্তাবেও 2 দারোগা কোনো কর্ণপাত করলেন না। 7ম দিন মধ্যাহ্নে ক্যাপ্টেন হগ স্টিমারে উঠে বাদরগঞ্জ জেলার অমুক থানায় উপস্থিত হলেন। আগে নীলমণি, পরে সেই থানার দারোগাবাবু এবং আরও পরে অন্যান্য পুলিশ কর্মচারীরা ক্যাপ্টেনের সঙ্গে দেখা করলেন। নীলমণি খুনজনিত আদ্যন্ত বিবরণ দিলেন এবং ক্যাপ্টেন হগ নীলমণির সব কথাই বিশ্বাস করলেন। জমিদার এবং তার কর্মচারীদের সঙ্গে তার দেখাও হলো। তাদের সঙ্গে গোপনে কিছু কিছু কথা হলো। রায়বাবু ও দেওয়ানজি জামিনে বাড়ি আসার অবসর পেলেন। ক্যাপ্টেনের কাছে অনেক ডালি উপঢৌকন আসতে লাগলো। মাছ, মাংস, মুরগি, আন্ডা, মাখন, ঘি, মিষ্টান্ন, ফল, ফুলারি কত কিছুই আসতে লাগলো। নীলমণি ও থানার দারোগা তফাতে দাঁড়িয়ে রইলেন। 9ম দিনে জমিদার বাড়ি থেকে পুলিশ আর চৌকিদার উঠিয়ে আনা হলো। 10ম দিনে ক্যাপ্টেন হগের রিপোর্ট প্রস্তুত হলো। রিপোর্ট শোনানোর জন্য নীলমণি ও থানার দারোগাবাবুকে ডাকা হলো। থানার দারোগাবাবু রিপোর্টটি পড়লেন। বাখরগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট মহাশয় সমীপেশ, আমি বাংলা চৈত্র মাসের প্রথম ভাগে খুলনার নিকট নদীগর্ভে একটি মৃতদেহ প্রাপ্ত হই। নূতন দারোগা নীলমণি বন্দ্যোপাধ্যায়কে মৃত ব্যক্তির পরিধেয় বস্ত্র, গামছা, তাহার উপবিত, সঙ্গের একটি কলসি, মাপ ও নকশা দিয়া খুন তদন্ত করিবার আদেশ দিই। নীলমণি অতি বিচক্ষণতার সহিত খুন আশকারা করিয়া সাক্ষ্য প্রমাণ লইয়া রিপোর্ট প্রস্তুত করেন ও আসামি চালান দিবার জন্য আমাকে পত্র লিখেন। 3 দিন ধরে সাক্ষী প্রমাণ লইয়া এই রিপোর্ট প্রেরণ পূর্বক আসামিগণের দণ্ড প্রার্থনা করি। কালীকিশোর রায় এক পুরাতন জমিদার বংশের লোক। এই বংশের বহু সৎকার্য আছে। ইহাদের বাড়িতে স্কুল, ডাক্তারখানা, কবিরাজি ঔষধখানা, সংস্কৃত চতুষ্পাঠী ও পোস্ট অফিস দেখলাম। কালীকিশোর যুবা পুরুষ, 2-1 বৎসর মাত্র জমিদারি দেখিতেছেন। সরকারি সার্কুলার, রুল ও রেগুলেশনের কিছুই জানেন না। পুরাতন জমিদার বাড়িতে যেমন হইয়া থাকে সেইরূপ কালীকিশোর রায় মহাশয়ের অন্তঃপুরে একটি দাসী আছে। এই দাসীর নাম অলোকমণি দাসী, মন্দচরিত্রা। রমানাথ চক্রবর্তী কালীকিশোরের ছোট জমাকার। ইহারা উভয়ে গোপনে মন্দ অভিপ্রায়ে অলোকের সম্মতিক্রমে তাহার ঘরে যাইত। রমানাথ অলোকের ঘরে যাইয়া থাকিতে থাকিতে অলোক কোনো কার্য উপলক্ষে বাহিরে যায়। এই সময় রামটহল এক ক্ষুরধার তরবারি লইয়া অলোকের ঘরে প্রবেশ করে। রমানাথ
প্রাণ ভয়ে রামটহলের পেটে ছোড়া মারে এবং রামটহল তরবারি দিয়া রমানাথের গলায় কোপ মারে। ওই আঘাতে রাত্রি 11টার সময় রমানাথের মৃত্যু হয় এবং রাত্রি 4টার সময় রামটহলও ইহলোক পরিত্যাগ করে। জমিদার কালীকিশোর রায়ের অন্তঃপুরে এই খুন হওয়ায় তাহার কোন স্বজন মহিলার ওপর অন্যায় রূপে কলঙ্ক আরোপিত হইবে, এই আশঙ্কায় তিনি কর্মচারী বর্গের সহিত যোগে প্রথম খুন জলে ফেলিয়া দেন ও দ্বিতীয় খুন মাটিতে পুঁতিয়া রাখেন। জমিদার কালীকিশোর রায়, তাহার দেওয়ান ভবদেব চক্রবর্তী, পেশকার নীলকণ্ঠ মুখোপাধ্যায়, জমানবিশ রাজমোহন ঘোষ, সুখরনবিশ হরিমোহন দে, বিধু চোপদার, গজপতি সিং, কাজল বিশ্বাস ও অতুল করিম খাঁকে খুন গোপন করার অপরাধে চালান দিলাম। আমি আলোকমণি দাসী, মোহন পাঁড়ে প্রভৃতি জমিদারের চাকর ও চাকরানীদের ও স্কুল মাস্টার শ্রীনাথ রায়, দেবনাথ রায় মুখুটি, সূর্যকুমার আচার্য, কবিরাজ গদাধর সেন, পণ্ডিত জগমোহন বিদ্যারত্ন, পোস্টমাস্টার হরকুমার ঘোষ ও গ্রামের বিশিষ্ট ভদ্রলোক নিশিকান্ত গঙ্গোপাধ্যায়, মধুসূদন মুখোপাধ্যায়, শ্যামসুন্দর চট্টোপাধ্যায় ও ভুবনমোহন রায়ের জবানবন্দি লইয়াছি এবং তাহাদের নিকট নির্দিষ্ট তারিখে কাছারিতে হাজির হইবার নিমিত্ত 50 টাকা করিয়া মুচ লেখা লইয়াছি। এ মোকদ্দমার হত্যাকারী ও হত ব্যক্তি উভয়েই মরিয়াছে, কেবল খুন গোপনকারীগণ মূল আসামি। কালীকিশোরের সংকটজনক অবস্থা, তরুণ বয়স ও অনভিজ্ঞতার কথা পূর্বেই উক্ত হইয়াছে। আগামী 8ই এপ্রিল এই মোকদ্দমার বিচারের দিন স্থির হইয়াছে। বেশ হয়েছে, পাপীদেরও অল্প অল্প দণ্ড হয়, কারও যেন প্রাণদণ্ড না হয়, এই হলে বাঁচি। অন্য দারোগা বললেন, মোকদ্দমাটা আমি অনুরূপ বুঝিয়াছিলাম। মোকদ্দমা তো অন্য রূপ বটে। নীলমণির ইচ্ছে জমিদার বাঁচে ও তার বাড়ির মেয়ে লোকরা নিন্দা না হয়। এটা করতে হইলে মোকদ্দমার একটু বদলাইতেই হয়। হ্যাঁ হুজুর, সকল দিক বজায় রাখতে হইলে এই বেশ রিপোর্ট হয়েছে। এই সময় পর্যন্ত নতুন পেনাল কোড অর্থাৎ ভারতের দণ্ডবিধি আইন সংকলন হয়নি। এই সময়ে পুলিশদের বড় সাহেবদের মতানুসারেই ম্যাজিস্ট্রেটরা আসামিদের শাস্তি দিতেন। 8ই এপ্রিল 2 খুনির মোকদ্দমার বিচার হলো। বিচারে কালীকিশোর রায়ের 1000 টাকা, তার দেওয়ানজির 1000 টাকা ও তার অন্যান্য শিক্ষিত কর্মচারীদের 200 টাকা এবং পাইক পেয়াদাদের প্রত্যেকের 50 টাকা করে অর্থদণ্ড হল। রায়ে নীলমণি দারোগার অত্যন্ত প্রশংসা করা হলো। সত্য তো আর গোপন থাকবার জিনিস নয়। মামলার বিচারের শেষে 6 মাসের মধ্যেই প্রচার হলো এই মোকদ্দমায় কালীকিশোর রায়ের 30,000 টাকা উৎকোচ লেগেছে। নীলমণি ও অমুক থানার দারোগা 1 পয়সাও ঘুষ নেন নাই। রমানাথ চক্রবর্তীর আত্মীয়রা কোনো নতুন কথা তুললেন না। তার আত্মীয়গণ অঙ্গীকার করায় তহবিল তছরূপী 1,500 টাকার রেয়াত পেয়ে গেলেন এবং নগদ 1000 টাকা পেলেন। পাড়ের দেশ থেকে কেউই আসেনি, তাই কেউ কিছু পায়ওনি। গজপতি পাড়েই সর্বময় কর্তা বলে পরিচয় দিয়েছেন এবং গজপতি 200 টাকা বকশিস পেয়েছেন। যে 8 জন পুলিশ কর্মচারী রায়বাড়ির প্রহরায় নিযুক্ত হয়েছিল তারা 4000 টাকা করে পেয়েছে। এই খুন আশকারা করায় নীলমণি পাকা দারোগা হিসেবে নিযুক্ত হলেন, 2000 টাকা পুরস্কার পেলেন আর ক্যাপ্টেন হকের সুদৃষ্টিতে পড়লেন।
আজকের তদন্ত কাহিনী এখানেই শেষ হল। আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকেই গল্পটি শুনে নীরবেই চলে যাচ্ছেন, কিন্তু গল্পটা শোনার পরে আপনাদের মতামতটা জানানো খুব জরুরি, কারণ আমরা আপনাদের মতামতের ভিত্তিতেই পরবর্তীকালে কী ধরনের গল্প আনবো বা গল্পের কোয়ালিটি কেমন হচ্ছে সেটা বুঝতে পারবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন। ফিরে আসবো এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।